নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আমি জানি আপনি প্রথমেই যখন দেখছেন হেডলাইনটা চমকে গেছেন যে লোকসভা ভোটের পরেই এই রাজ্যের সরকার অর্থাৎ রাজ্য সরকার মানে তৃণমূল সরকার বিপদে পড়তে চলেছে। আর বিপদে পড়বেও। কেন বলছি, কি জন্য বলছি, আমি প্রত্যেকটা কথা কিন্তু যুক্তি দিয়ে ভেঙে ভেঙে বলবো এবং প্রতিবেদনটা শেষ পর্যন্ত দেখার পরে আপনিও বলবেন হ্যাঁ, এবারে লোকসভা নির্বাচনের পরে কিন্তু বিপদে পড়বে এই তৃণমূল সরকার। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন 2024-এর লোকসভা নির্বাচন শুধুমাত্র দিনক্ষণ ঘোষণা করার অপেক্ষা আছে। এর মধ্যে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নিজেদের প্রার্থী তালিকার 20 জনের নাম ঘোষণা করে দিয়েছে। আমি এই রাজ্যের পরিপ্রেক্ষিতে বলছি। এমনিতে আপনারা জানেন গোটা ভারতবর্ষে 195 জনের লিস্ট জারি করা হয়ে গেছে, অর্থাৎ লিস্টে বেরিয়ে গেছে প্রার্থীপদ, এবং তার মধ্যে একজন আবার সেও বাংলারই প্রার্থীপদ প্রত্যাহার করেছে। তিনি হচ্ছেন পবন সিং। তুলে নিয়েছে, ঝামেলা মিটে গেছে, কারণ ওখানে জিতেন্দ্র প্রসাদ তিওয়ারি বা অন্য কেউ হলে ভালো হবে, সবচেয়ে ভালো হবে জিতেন্দ্র প্রসাদ তিওয়ারি হলে। যাই হোক, ওটা বাদ দিন। এবার আসি আমি কেন এই কথাগুলো বলছি। আপনারা মোটামুটি সবাই জানেন, সমস্ত নিউজ পেপার থেকে শুরু করে সব জায়গায় একটাই কথা হয়, সেটা হচ্ছে তৃতীয়বারের জন্য মোদী সরকারকে আটকাতে পারবে না কেউই। অর্থাৎ ইন্ডি জোট তৈরি করেও কেউ কোনো কিছু করতে পারেনি, উল্টে তাদের পিন্ডি নিজেদের চটকে ফেলেছে। এবং তাই এখনো পর্যন্ত তারা আসন সমঝোতা করতে পারেনি কে কোথায় দাঁড়াবে। এখনো পর্যন্ত কংগ্রেস আশা রেখেছে যে তৃণমূলের সঙ্গে তাদের একটা আসন রফা হবে, মানে দুটো ছাড়বে কি একটা ছাড়বে। সিপিএম বেচারা বসে আছে অপেক্ষা করে যে বাংলায় তাদের ভাগ্যে কি আসবে। যদিও কিছু আসবে না বলে আমাদের কাছে যা খবর আছে, তবুও তারা আশা করে আছে। প্রত্যেকেই আশায় থাকে সবাই, তো আশায় তারাও আছে। তো এরকম একটা পরিস্থিতিতে যখন গোটা দেশ জানে যে মোদী সরকার পার্ট 3 আসবে, আর এই রাজ্যে নির্বাচন হলে কি হবে না হবে সেটা নিয়ে এর আগে 2019-এ বলুন বা 2014-এ বলুন, আমরা দেখেছিলাম যে বিভিন্ন নিউজ মিডিয়া তারা শুরুতেই বলে দিত যে বিজেপি এই রাজ্যে কিছু পাবে না। এর আগের বারে মানে 2019-এ দেখেছিলাম আমরা, মমতা ব্যানার্জি তো 0-0 দেখিয়েছিলেন, মানে লাড্ডু লাড্ডু। আর এখানকার নিউজ মিডিয়া মানে খুব তখন ওই চটির আনন্দে ছিল আর কি, তখন খুব আনন্দে ছিল। তখন তারা দিয়েছিল 2-2 দার্জিলিং, আর একটা মেরে কেটে এরকম করে একটা দিয়ে দিয়েছিল, দুটো, এর বেশি তারা দিচ্ছিল না। কিন্তু দেখা গেল 18টা সিট নিয়ে বেরিয়ে গেছে। এবারে কিন্তু কেউ আর বলছে না যে 2টো সিট পাবে, কারণ সবারই মুখ মোটামুটি পুড়ে গেছে। মধ্যপ্রদেশেও পুড়েছে, ছত্তিশগড়েও পুড়েছে, এরকম সব জায়গায় মোটামুটি, রাজস্থানেও পুড়ে গেছে। এতে সব মুখ পুড়ে গিয়ে একদম এমন জায়গা হয়ে গেছে যে হনুমান যেগুলো নামেন আমাদের সব আশেপাশে থাকে, তারাও লজ্জা পেয়ে যায় যে এদের মুখ তো আমার চেয়েও পোড়া, মানে মিডিয়াগুলোর কথা বলছি। তো তারা মোটামুটি বুঝে গেছে বাংলার বুকে সব বললে চলবে না, বাংলার বুকে বিজেপির সংখ্যা বাড়ছে। এটা পিকে মানে প্রশান্ত কিশোর পর্যন্ত দূরে বসে পাটনায় বসে বলে দিচ্ছে যে হ্যাঁ, বাংলার বুকে বিজেপি তাদের আসন সংখ্যা বাড়াবে। 18টা ছিল, একটা বাড়লেও তো বাড়বে রে বাবা। তো এইরকম একটা যখন জায়গা আছে, তখন বিজেপি যে একদম ক্ষমতায় আসবে এটা সবাই মোটামুটি নিশ্চিত। এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু আসন সংখ্যা বাড়াচ্ছে। নরেন্দ্র মোদীজি 42-এ 42 বলেছেন, অমিত শাহ বলেছেন 35-এর টার্গেট। বাংলার বিজেপি 42-এ 42 বা 35-এ 35, মানে 42-এ 35 এটা পাবে কিনা তা নিয়ে মোটামুটি লড়াই লড়ছে। তার মানে একটা কথা আমি বলতে পারি যে বিজেপি এখানে আসন সংখ্যা বাড়াবে। মনে রাখবে না, পয়েন্ট নম্বর 1 বললাম। পয়েন্ট নম্বর 2, বিজেপির এবং বিজেপিতে এবার কিন্তু বেশ প্রভাবশালী ব্যক্তিরা জয়েন করছেন, যেটা আমরা আন্দাজ করছি আর কি। আপনি যেটা আন্দাজ করছেন আমিও সেটা আন্দাজ করছি যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামীকাল তিনি প্রেস কনফারেন্স করবেন একদম মাস্টারদা সূর্য সেনের স্ট্যাচুর নিচে। খুব ভালো লাগছে, তিনি ওই জায়গাটাকে বেছে নিয়েছেন যাকে আমি সবচেয়ে বেশি মানি বিপ্লবীদের মধ্যে। তো মাস্টারদা সূর্য সেনের পায়ের নিচে অর্থাৎ মূর্তির পাদদেশে দাঁড়িয়ে তিনি তার বক্তব্য রাখবেন, এবং তখন আমরা জানতে পারবো। তারপরে 7 তারিখে দেখা যাবে তিনি কোথায় জয়েন করছেন বা না করছেন। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেরকম স্পষ্টবাদী লোক, তিনি হয়তো আগেই বলে দেবেন কোনো কথা। দেখা যাক আগামীকাল কি হয়, তার অপেক্ষায় আমরা থাকবো। তার মানে বিজেপিতে কিন্তু জয়েনিং ব্যাপারটা বাড়বে। বিজেপিতে জয়েনিং ব্যাপারটা বাড়বে মানে প্রভাবশালী ব্যক্তিরা নামলেই বিজেপির একটা সুনাম তৈরি হবে। কারণ এই বাংলা জুড়ে বিজেপিকে নানা রকম তকমা দেওয়া হয়, আর এটা শুরু হয়েছিল বামফ্রন্ট আমল থেকে। একটা দুর্বৃত্তের দল, বড় বড় অসভ্য, এইসব কথা জ্যোতি বসু থেকে শুরু করে এই বুদ্ধদেব ভট্টাচার্য, এগুলো সবাই বলেছে। উচ্চগ্রে বড় নেতা ছিল, তারা অনেক বড় বড় কথা বলতো। আর শেষ তো দেখছিলাম একজন ছিল না কি শতরূপ না কিরূপ, তো সে তো আবার বলেছিল যে কোথায় বঙ্গোপসাগরে নাকি বের করে দেবো, জেটিয়ে বের করে দেবো। তারপরে দেখা গেল তারা কেউ নেই আর। তো যাই হোক, তো
এই সমস্ত যারা তকমা দিয়ে দিয়েছিল তারা মোটামুটি তাদের মুখটা চুন হয়ে যাচ্ছে, কারণ এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষ জয়েন করলে, এবং আমার কাছে যা খবর আছে তাতে আরও অনেক বেশি মানুষ, অনেক মানুষ, বেশ প্রভাবশালী মানুষ, তারা টিকিট পাওয়ার জন্য নয় কিন্তু জয়েন করবেন এবং তাদেরকে বিজেপি ভালো জায়গায় নিয়ে যাবে। এই জায়গাটা যেটা হতে চলেছে তাতে কিন্তু বিজেপির প্রতি মানুষের একটা ভরসা, গোটা বাংলার, গোটা একটা সমাজের প্রত্যেকটা মানুষের ভরসা কিন্তু বাড়বে। আর এটা কিন্তু বিজেপির পক্ষে প্লাস পয়েন্ট আর তৃণমূলের পক্ষে মাইনাস পয়েন্ট। পয়েন্ট নম্বর 2। পয়েন্ট নম্বর 3 কিন্তু এই দুটোর সঙ্গে রিলেটেড। যত বিজেপির অগ্রগতি হবে ততই কিন্তু তৃণমূল কংগ্রেসের কন্ট্রোল, মানে এই যে তৃণমূল নিচু স্তরের কর্মীদের কন্ট্রোল হারিয়ে যাবে। চলুন একটা উদাহরণ আমি আপনাকে দিচ্ছি, আজকে একদম ঘটনা ঘটে গেছে। যেমন দেখুন কুণাল ঘোষ কোথায় গিয়েছিলেন আজকে? তাপস রায়কে বোঝানোর জন্য। তার সঙ্গে ব্রাত্য বসু ছিল। সেই সময় তার কাছে চলে আসে চিঠি। কি চিঠি এসে জানেন? শোকজ নোটিশ এসে যাওয়ার পরে তিনি কিন্তু উত্তর দেননি বা কি বলেছেন জানি না, কিন্তু প্রেসের সামনে তিনি বলতেই বলে দিলেন সুদীপ ব্যানার্জি তাকে ফোন করে ডেকেছে কারণ চা খেতে নিমন্ত্রণ করেছে। মানে শোকজ করা হচ্ছে সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে বলার জন্য, সুদীপ ব্যানার্জি তাকে ডাকছেন চা খাওয়ার জন্য। তার মানে তৃণমূল বুঝে গেছে যে কন্ট্রোলের এরকম রাখতে পারা যাবে না, কারণ এরা যা কিছু বলবে, যদি ভয় দেখাই, আমি যদি বলি শোকজ করবো, আমি যদি বলি তোমাকে সাসপেন্ড করে দেবো, তাহলে কিন্তু সব উল্টো হয়ে যাবে। অর্থাৎ তৃণমূলের কন্ট্রোল এখনই নেই। এরপরে লোকসভা নির্বাচনে বিজেপি জিতে গেলে তৃণমূলের কন্ট্রোলে কেউ থাকবে? যুক্তি দিয়ে বলবেন কিন্তু। আজকে কুণাল ঘোষকে দেখে বা সুদীপ ব্যানার্জি কুণাল ঘোষের যে সম্পর্ক, সুদীপ ব্যানার্জিকে তো সরাসরি কুণাল ঘোষ রোজ ভ্যালি থেকে টাকা নিয়েছে, তারপর দালাল ফালাল সবই বলেছে টিভি ক্যামেরার সামনে, মানে একদম অন এয়ার পাওয়া যাবে। আপনি অন এয়ার কেন বলবো, আপনি সবেতেই পাবেন আর কি, খুঁজলেই পেয়ে যাবেন। তো খুঁজলেই যখন পেয়ে যাবেন, ভিডিও প্রতিবেদন পাবেন আপনারা, সেখানে কি বলেননি তিনি সুদীপ ব্যানার্জি সম্বন্ধে। তারপরেও সুদীপ ব্যানার্জি কিন্তু তাকে চা খেতে ডেকেছেন। তার মানে ওই চিঠি বা খত কি যেন প্রেম পত্র পাকার এসব গানটা একটা গাইছিলেন বেশ কুণাল ঘোষ। ইঙ্গিত কিন্তু তিনি খুব ভালোই দিচ্ছিলেন, সেই ইঙ্গিতগুলো আমরা দেখছিলাম। কুণাল ঘোষ ইঙ্গিত দিচ্ছেন, তাই কুণাল ঘোষের মতো লোককেও কন্ট্রোলে রাখতে চাইছে, মানে কন্ট্রোল রাখতে পারছে না তৃণমূল, ভালো করে ভাববেন কিন্তু। তাই সুদীপ ব্যানার্জিকে ডাকতে হচ্ছে চা খেতে, ওদিকে শোকজ লিটার আসছে। দুটো কিরকম কন্ট্রাডিকশন না? তাই আমার কথা এখানে কিন্তু প্রুভ হয়ে যাচ্ছে যে তৃণমূল কন্ট্রোল হারাচ্ছে আস্তে আস্তে। এরপর হচ্ছে 4 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে খুব ভয়ঙ্কর। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে লোকসভা নির্বাচনে বিজেপি জিতে যাওয়ার পরে যখন তৃতীয় দফায় মোদী সরকার আসবে, তখন কিন্তু এই প্রকল্পগুলোর যেগুলো টাকা পয়সার হিসাব দেয়নি, এই যে টাকা আসছে না বলছে, এটা জানেন তো কারণটা হচ্ছে হিসাব দিচ্ছে না বলে। আমি হিসাব দেবো না, তুমি টাকা দিয়ে যাও, এই টাইপের যে ধান্দা, সেই ধান্দা এখন মোটামুটি কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে। আর সবই হয়েছে শুভেন্দু অধিকারীর জন্য। প্রতি মুহূর্তে এগুলো কিন্তু ব্রেকিং নিউজ হিসেবে আপনাদের সামনে গেছে। আমিও নিয়ে এসেছি, প্রত্যেকটা ভিডিও প্রায় ভাইরাল হয়েছিল যে যখন শুভেন্দু অধিকারী বলতেন যে একদম কোনো কিছু পাঠাবেন না, যতক্ষণ না পর্যন্ত হিসাব দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু দেবেন না। তাই হিসাব না দিলে টাকা আসবে না, আর এটাই স্বাভাবিক হওয়া উচিত। আমরা প্রত্যেকেই কাউকে টাকা দিলে হিসাবটা চাই যে কত খরচ করলি, আর হিসাব না দিলে ধরে নিতে সে ধান্দলি করেছে, মানে কোনো টাকা পয়সা ঝেড়েছে বা কোনো কিছু করেছে। তাই ঝাড়বে তুমি, আমি টাকা দিয়ে যাব জনগণের টাকা, এটা তো হয় না। তাই এখন বন্ধ আছে। আর আগামী দিনে লোকসভা নির্বাচনে বিজেপি আসার পরে যখন ক্ষমতায় থাকবে, তখন কিন্তু হিসাব না দিলে টাকা পাবে না, হিসাব দিলেই সব টাকা পাবে। তাই হিসাব দেওয়া না দেওয়ার জায়গায় কিন্তু দুটো ভাগ হয়ে যাবে তৃণমূলের মধ্যে। একটা দল বলবে হিসাব দিয়ে দিন না, টাকা তো চলে আসবে, আর একটা দল বলবে যে না হিসাব দিতে হবে না, ঝাড়ছি যেরকম জেরেই যাবো, আর লোককে খালি ভুলুম ভালুম বুঝিয়ে দেবো, আর লোক বুঝবে না। তাই তৃণমূল ওখানে কিন্তু ভাঙন ধরবে। এরপরে যেটা আছে সেটা কিন্তু খুবই মারাত্মক। সেটা হচ্ছে সমস্ত তদন্তগুলো আপনারা যদি দেখেন, চাকরি, তারপরে এই কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, সব মানে চুরি চামারি যা করেছে আর কি, ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন চুরি করা এই তৃণমূল কংগ্রেসের নেতাগুলো, তাদের সমস্ত তদন্তগুলো, মানে যেগুলো তদন্তগুলো চলছে, সেগুলো কিন্তু শেষ পর্যায়ে। লোকসভা নির্বাচনের পরে আমাদের এখান থেকে যে সমস্ত সাংসদরা যাবেন আর যে সমস্ত মন্ত্রী হবেন, দেখুন আমার বিশ্বাস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি মন্ত্রী হয়ে যান, আর তিনি মন্ত্রী হবেনই যদি তিনি বিজেপিতে আসেন, যদি তিনি জিতবেন তো বটেই, যে টিকিটে দাঁড়ান সেখানেই জিতবেন তিনি, এবং জেতার পরে মন্ত্রী হলে তিনি কিন্তু সমস্ত বিষয়টা সামনে আনতে পারবেন। আর তখনই তিনি বলতে পারবেন যে সিবিআই আর ইডি কিন্তু কাজ করছে না, আর তখনই কিন্তু আসল খেলাটা হবে। অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু ঠিক জায়গায় পৌঁছাবেন। আমাদের সমস্ত বাংলার বাসী যারা, বঙ্গবাসী যারা আছেন, যারা আর কি আমরা প্রতারিত, নিপীড়িত, অত্যাচারিত, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য
বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক জায়গায় কিন্তু পৌঁছবেন। লক্ষ্য তার একদম স্থির, তিনি মানুষের উপকার করবেন। তাই সেই উপকারটা আমরা দেখতে পাবো 2024 লোকসভা নির্বাচনে বিজেপি জেতার পরে, এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন যখন মন্ত্রী থাকবেন সেই সময়। আর সেটা অকল্পনীয় মনে হচ্ছে কি? মনে হচ্ছে না? এটা হতেই পারে, আর এটাই হবে। তবে সবই ডিপেন্ড করছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগামীকাল কি বক্তব্য রাখছেন তার উপরে, মানে এই শেষেরটা। আর শেষেরটা যদি নাও হয় তাহলে কিন্তু মনে রাখবেন যে প্রবল জনমত নিয়ে সরকার আসতে চলেছে, আর এই বাংলা থেকে যে ব্যাপক হারে জিতে যাবে বিজেপি, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের এই সমস্ত যারা ঝেড়েছে মেরেছে তারা কিন্তু কেউ বাঁচবে বলে মনে হয় না। মানে তাদেরকে ইডি সিবিআই ধরবেই, কারণ তখন চাপ বাড়াবে এরাও। আর একটা কথা আমি আপনাদের বলি, মাথা যতই লাফালাফি করুক, মাথা কিন্তু পুজোর মধ্যেই গ্যারেজ হয়ে যাবে। এটা কিন্তু আমার মনে হচ্ছে, যা ক্যালকুলেশন হিসাব দেখছি, একের পর এক আপকে দেখা, মানে আপের নেতাগুলোকে দেখা, কেজরিওয়ালের যেরকম জায়গা আছে, যেরকম দেখলাম আমরা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চলে গেল, সব হিসাব যদি আপনি পর পর মেলান না, দেখবেন মাথাও যাবে, চিন্তা নেই। আর তারপরে তৃণমূল কংগ্রেসটা টিকবে, মানে সরকারটা টিকবে আপনার মনে হয়? পার্ট হয়ে যাবে। তাপস রায় বেরিয়ে এসছেন, এমনিতেই তাদের সংখ্যা কমছে। বিজেপি যে সমস্ত এমএলএ আছে, মানে যারা জিতেছিল, বিজেপির এমএলএ জিতেছিল, তারা তো পদত্যাগ করেননি, বিধায়ক পদও ছাড়েননি, মানে একদম ছেঁচড়া বদমাইশ তারা চলে গেছে নিজের পদ নিয়ে। বিধায়ক জিতলো বিজেপি, চলে গেল তৃণমূলে। কিন্তু দেখুন তাপস রায় তিনি বিধায়কের পদ ছেড়ে দিয়েছেন, দিয়ে তিনি আসছেন। আগামী দিনে এরকম অনেকগুলো বিধায়ক কিন্তু বেরিয়ে চলে আসবে, আর সেটার কন্ট্রোল নেওয়ার ক্ষমতা তৃণমূলের নেই, কারণ সিনিয়র জুনিয়র একটা ভাগও কিন্তু এখানে হয়ে রয়েছে, এবং সেখানে সিনিয়র এই সমস্ত কার্যকর্তারা কিন্তু আস্তে আস্তে বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে, এবং জুনিয়রদের মধ্যে যারা আছেন, যারা স্বচ্ছ ভাবমূর্তি, তারাও জানেন ঝাড়বো না, ঝেড়ে বদনাম হব না, কারণ ঝাড়লে আজ কালকে যেতে হবে জেলে, কারণ কেউই বাদ যাচ্ছেন না। ওই দেখুন না, আপের কেজরিওয়ালের যেমন সমস্ত লোকগুলো আছে, একের পরে শট করে জেলে, তো সেদিকে অনেকে যেতে চাইবে না। কাজেই পর পর যুক্তিগুলোকে আপনি সাজান, এবং এবার বলুন তো আপনার কি মনে হচ্ছে 2024 লোকসভা নির্বাচনে জেতার পরে এই ব্যাপক ভোট পেয়ে, ব্যাপক সিট পেয়ে, আসন পেয়ে যখন বিজেপি জিতবে, এই রাজ্য থেকেও ব্যাপকভাবে জিতবে, তারপরে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসে কেউ থাকবে না হুড়মুড় করে সব ভেঙে পড়বে, আর সরকারটা হঠাৎ করে ভেঙে পড়ে যাবে? অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরেই এই সরকারের কাউন্টডাউন শুরু হয়ে যাবে, আর সেই কাউন্টডাউনকে ত্বরান্বিত করতে পারেন আপনিও, কারণ আপনার ভোটটা কখনোই নষ্ট করবেন না। তৃণমূলের বিরুদ্ধে একমাত্র জায়গা যেটা, সেখানেই ভোট দেবেন, অর্থাৎ যারা জিতে সরকার গড়বে তাকেই দেবেন, ফালতু ভোট নষ্ট না করে ঠিক জায়গায় ভোট দেবেন, এটাই আমার বলার ছিল। আর এটা শোনার পরে যদি মনে আমি ঠিক বলেছি, ভিডিওটাকে তাহলে লাইক করে শেয়ার করে দেবেন, আর যদি মনে আমি ভুল বলেছি কমেন্টস করবেন, যদি মনে ঠিক বলেছি তাতেও কমেন্টস করবেন। আপনার মনে হচ্ছে এই পয়েন্টটাও বলা উচিত, সেটাও বলবেন। আপনার দেওয়া পয়েন্টস যদি আমার মনে হয়, মানে মনে কি বলবো, দাগ কেটে দেয়, অবশ্যই আমি সেটা প্রতিবেদন করবো, নিশ্চিন্তে থাকুন। আর নতুন এসে থাকলে কি করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। চলুন এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়। আর অবশ্যই আজকে রুদ্রবার্তা টুডেটা দেখতে ভুলবেন না, ওদিকে মেরা বাংলা চলছে, সবটাই দেখতে থাকুন। ভালো থাকুন, আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।